নবদ্বীপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জনপদের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী নগর। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসপূর্ব লীলাক্ষেত্রের জন্য এই নবদ্বীপ বিখ্যাত। নবদ্বীপ ছিল বাংলার সেন রাজাদের আমলে রাজধানী। লক্ষণ সেনের সময় বখতিয়ার খলজি নবদ্বীপ আক্রমণ করেন। সেই সময় লক্ষণ সেন তার রাজধানী এবং রাজ্যপাট পূর্ববঙ্গে সরিয়ে নেন। মহাপ্রভু চৈতন্যদেবের সময় বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, স্মার্ত রঘুনন্দন এবং পরবর্তীতে কৃষ্ণানন্দ, আগমবাগীশ, বুনো রামনাথ প্রমুখের পাণ্ডিত্যে তৎকালীন সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। নবদ্বীপ ছিল সেই সময়ে বিদ্যালাভের পীঠস্থান, তাই একে বলা হতো বাংলার অক্সফোর্ড। নতুন একটা ব্লগে আবার আপনাদের স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে। আজকে আমার গন্তব্য বাংলার প্রাচীন জনপদ নবদ্বীপ ধাম। আমি এখন ত্রিবেণী স্টেশনে আছি। ত্রিবেণী স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরব। হাওড়া কাটোয়া লোকাল 8টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে এসছে। 9:11 ত্রিবেণী স্টেশনে আসবে। আমি ত্রিবেণী স্টেশন থেকে ওই ট্রেনটা ধরব। একটু পরেই খবর হবে ট্রেনের। চলুন আমার সাথে আজকে নবদ্বীপ ধামে। ট্রেন চলে এসছে হাওড়া কাটোয়া লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। এবার আমরা ট্রেনে উঠব। ট্রেনে উঠেই নজরে পড়ল হাওড়া কাটোয়া লাইনের অন্যতম বিখ্যাত মিষ্টি মোহনভোগের। মোহনভোগগুলো কোথায় তৈরি হয়? সোমরা বাজার। মোহনভোগ হাওড়া কাটোয়া লাইনের অন্যতম বিখ্যাত মিষ্টি। আপনারা চাইলে এই মিষ্টি টেস্ট করতে পারেন যদি নবদ্বীপ কখনো আসেন। হাওড়া থেকে নবদ্বীপ ধামের দূরত্ব 105 কিলোমিটার মতো, আর ত্রিবেণী থেকে নবদ্বীপ ধামের দূরত্ব 58 কিলোমিটার। আমার বাড়ি থেকে ত্রিবেণী স্টেশন যেহেতু নিকটবর্তী, তাই আমি ত্রিবেণী থেকে যাত্রাটা আরম্ভ করেছিলাম। একটু পরেই আমরা নবদ্বীপে নামব। নবদ্বীপ ধাম স্টেশনে এক্ষুনি নামলাম। এবার আমি বাইরে যাব এখান থেকে। বাইরে যাওয়ার পর এখানে কি ব্যবস্থা আছে এখানকার দর্শনীয় স্থানগুলো ভিজিট করার জন্য, সেটা দেখব। চলুন এবার আমার সাথে বাইরে। নবদ্বীপের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোতে যাব। তো কিরকম কি রেট আছে? মোটামুটি আমাদের 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ এরকম ঘুরে ঘুরে দেখাতে হয়। আমাদের 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। আমাদের পার হেড 110 টাকা মাথা। 5 জনের গাড়ি 550 টাকা রিজার্ভ। একজনাতেও যে ভাড়া, 5 জনাতেও সেই ভাড়া। আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা ঘুরিয়ে যেখানে বলবেন সেখানটায় নামিয়ে দেবো। নবদ্বীপ ধাম স্টেশনে কেউ আসে, কেউ মায়াপুর যাওয়ার জন্য ফেরিঘাটে নামিয়ে দিই। যে জায়গায় বলে সেইভাবে আমরা করি। আচ্ছা আচ্ছা। আমাদের নবদ্বীপ ধাম স্টেশন 3 নম্বর টোটো স্ট্যান্ড। ধাম থেকে বেরিয়ে ডান দিকে একটু মোচড় দিলেই আমাদেরকে দেখতে পাবে না। আচ্ছা, আমার চ্যানেলের রেফারেন্স নিয়ে যদি কেউ আসে তাহলে একটু ছাড় দেবেন তো নাকি? আসবেন, চেষ্টা করব দাদা। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট? আপনি আসবেন, আমাদের জন্য সব ভাইরা আছে। এই যে আজকে জেনে নিল, সবাই চিনে নিল, দেখে নিল। আশা করি আপনাদের জন্য কিছু তো কম্প্রোমাইজ করতেই হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। চলুন তাহলে। স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই আমি চলে গেলাম কেশবজি গৌড়ীয় মঠে। আমি এখন চলে এসেছি কেশবজি গৌড়ীয় মঠে। তো এখানে আসার পর এখানের মন্দিরটা এখন দর্শন করব। ভেতরে মন্দির আছে, আর এখানে যাত্রীদের জন্য থাকার নিবাসও আছে। আপনারা যদি চান তো এখানে থাকতেও পারেন এসে। চলুন এখন ভেতরটায় যাব, মন্দিরের ভেতরে দর্শন করব। 2004 সালে ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজ এই কেশবজি গৌড়ীয় মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের মধ্যে প্রবেশ করার পর দেখলাম মন্দিরের দেয়ালে কৃষ্ণের বৃন্দাবন লীলার চিত্র এবং নবদ্বীপে চৈতন্যদেবের বিভিন্ন লীলার চিত্র সুন্দরভাবে অঙ্কিত করা হয়েছে।
মন্দিরের অভ্যন্তরে জয়পুরী ঘরানার রাধাকৃষ্ণ, বরাহদেব এবং লক্ষ্মীর এবং গৌরাঙ্গদেবের মূর্তি পূজিত হচ্ছে। এই মন্দিরের মধ্যে একটি মিউজিয়ামও আছে, পারলে আপনারা মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। মিউজিয়ামের অভ্যন্তরে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর চিত্র মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। সচিমাতার কোলে নিমাই, গৌরনিতাইয়ের জগাইমাধাই উদ্ধার, এছাড়াও কৃষ্ণের বৃন্দাবন লীলার বিভিন্ন চিত্র সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কেশবজি গৌড়ীয় মঠ দর্শন করার পর আমি এখন চলে এসেছি নবদ্বীপের সোনার মন্দিরে। মণিপুরের রানীমা ধনমঞ্জরী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। দেখুন শুধু আমার পেছনেই মন্দির, আর এটা হচ্ছে নাট মন্দির সামনে। শোনা যায় যে মণিপুরের রানীমা ধনমঞ্জরী দেবী এই কৃষ্ণচন্দ্র জিউ মন্দিরের চূড়াটি সোনার পাত দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। মন্দিরের গর্ভগৃহে রাধা, কৃষ্ণ এবং গৌরাঙ্গদেবের মূর্তি পূজিত হয়। একটা সময় ছিল যখন এই মন্দির মণিপুরের রানীমার আবাসস্থল ছিল। এই মন্দিরকে কেন্দ্র করেই একটি ছোটোখাটো নগর গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন উৎসবে মণিপুর থেকে বহু ভক্তের সমাগম হতো এই মন্দিরে। তারা এখানে এসে বসবাস করত, হাট বাজার বসাতো এবং তারা এই মন্দিরকে কেন্দ্র করেই জীবন জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীকালে মণিপুরের রানীমা শ্রীমৎ তীর্থ গোস্বামী মহারাজকে এই মন্দিরটি দানপত্র করে দিয়েছিলেন। এবার আমি চলে এসেছি নবদ্বীপের সোনার গৌরাঙ্গ দর্শন করতে। মন্দিরের দ্বিতলে এখন দাঁড়িয়ে আছি, নিচে কিছু দোকানপাট বসেছে। ভক্তরা নিচ থেকে কিছু জিনিসপত্র কিনছে। এইটা সোনার গৌরাঙ্গর মূর্তি। মূর্তিটি অষ্টধাতুর নির্মিত। পাশেই রাধাকৃষ্ণের মূর্তি শোভা পাচ্ছে। দেখুন শুধু। নবদ্বীপ ধামে বেশিরভাগ মন্দিরগুলো দর্শন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানকার মন্দিরগুলোর 12টার সময় প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় মন্দির প্রাঙ্গণ খোলে। তাই দর্শন করার সময় এই টাইমটা খেয়াল রাখবেন। তো বেশিরভাগ মন্দিরগুলো কিন্তু 12টার সময় বন্ধ হয়ে যায়। আমি এখন চলে এসেছি জগাইমাধাই উদ্ধার মন্দির প্রাঙ্গণে। চৈতন্য মহাপ্রভু সমাজের সর্বস্তরে নিত্যানন্দ ও হরিদাসকে দায়িত্ব দিয়েছিলেন কৃষ্ণনাম প্রচারের। নিত্যানন্দ ও হরিদাস নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে ঘুরে কৃষ্ণনাম প্রচার করছিলেন। এই সময় তাদের বাধাদান করেছিল নগরের কোটাল জগাইমাধাই। কলসির কানা ছুঁড়ে মেরে নিত্যানন্দের মাথা ফাটিয়ে দিয়েছিল জগাইমাধাই। এই ঘটনা শুনে চৈতন্যদেব ক্রোধান্বিত হয়েছিলেন। জগাইমাধাইকে উচিত শিক্ষা দিতে তিনি উদ্ধত হন। তবে নিত্যানন্দের অনুরোধে তিনি শান্ত হন। এরপর জগাইমাধাইয়ের জ্ঞানচক্ষু জাগ্রত হয়। তারা নিত্যানন্দ মহাপ্রভুর কাছে দীক্ষা গ্রহণ করে। এই ঘটনার পর নবদ্বীপে বৈষ্ণব আন্দোলন আরও শক্তিশালী হয়েছিল। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই হলো জগাইমাধাইয়ের দীক্ষাস্থান। এইখানেই জগাইমাধাই দীক্ষা গ্রহণ করেছিলেন। নবদ্বীপে এত মঠ মন্দির আছে যে একটি পর্বের মধ্যে সব দেখানো সম্ভব নয়। তাই ভিডিওটি বড় হয়ে যাবে বলে নবদ্বীপ পর্বটিকে আমি দুটি ভাগে ভাগ করে দিয়েছি। পরবর্তী পর্বে থাকছে চৈতন্যদেবের জন্মস্থান, 60 ফুটের চৈতন্যদেবের মূর্তি, সমাজবাড়ি, শিবাসঙ্গন ইত্যাদি। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।